আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই সময় কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ, আম্মার শরীরটা একটু খারাপ, ডাক্তারের পরামর্শ নিতে চাচ্ছি। প্রেসক্রিপশন রেখে গেছিল, নিতে আসছিলাম। আল্লাহ সুস্থ করুক তোমার আম্মাকে। জি চাচা, দোয়া করবেন। তো কেউ আসছিল নাকি? হ্যাঁ, মীরাকে দেখতে আসছিল, চলে গেল এই 1 মিনিটও হয়নি। মীরার কি হয়েছে? ভালোই তো দেখলাম, অসুস্থ নাকি? সারাদিনের ধকলে যার যার মতো রুমে চলে গেছে বিশ্রাম নিতে। রুমের ভেতর সোফায় একা বসে খাচ্ছিল উর্মি। রাইফের কথা কর্ণকুহরে পৌঁছাতে খাবার মুখে রাখা অবস্থাতে ফট করে উর্মি চেঁচিয়ে বলে উঠল, শুধু অসুস্থ হলে কি দেখতে আসে রাইফ ভাইয়া? মিরুকে পাত্রপক্ষ দেখতে আসছিল আজ। সামনের সপ্তাহে বিয়ে, দাওয়াত থাকলো আপনার। আন্টিকেও আনবেন। আপনাকে প্রথম দাওয়াত দিলাম, বুঝলেন? এই জন্য সুন্দর একটা গিফট আনবেন, সাথে আমার জন্য একটা হলুদ শাড়ি আনিয়েন, আর মীরার জন্য লাল শাড়ি। ওর একটাও লাল শাড়ি নাই। উর্মির ফটাফট করে বলা কথাতে রাইফের বাহির দেখতে যতটাই শান্ত, ভেতরটা ঠিক ততটাই এলোমেলো হলো মুহূর্তে। ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড়। ভেতরটা এফোর ওফোর করে দিচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে বক্ষে, বিধ্বস্ত অবস্থা। এই ঝড় কিভাবে থামবে জানা নেই তার। উর্মি রাইফের ভেতরটা বুঝতে পারলো বোধহয়। খাবারের শেষ লোকমাটা মুখে দিয়ে বলল, রাইফ ভাই, আন্টিকে ডাক্তার দেখাতে গিয়ে আপনিও একবার চেক আপ করবেন। মুখটা কেমন ফ্যাকাশে, শুনেছি হার্টের সমস্যা হলে এমন হয়। কোলাহলপূর্ণ ব্যস্তময় শহরে সবার এত ব্যস্ততার মাঝে বোধ হয় ব্যস্ত নেই শুধু দুটো মানুষ। অলস সময় পার করছে দুজন। নিথর দেহ দুটো ছিটকে আছে বিছানার সহিত। উর্মির দৃষ্টি উপরের দেয়ালে, মেয়েরার চোখ বন্ধ। দুজন কি ভাবছে বোঝা যাচ্ছে না। সময়ের পর সময় যাচ্ছে, কথা বলছে না কেউই। নীরবতা ছেদ করলো মীরায়। আঁখি পল্লব বন্ধ অবস্থাতে মোলায়েম সুরে ডাকল, উর্মি। দেয়ালে দৃষ্টি রাখা অবস্থাতে ছোট্ট করে জবাব দিল উর্মি, তুই ওনার ব্যাপারটা কিভাবে জানলি? উর্মি কিঞ্চিত ভ্রুকুটি করে ঠোঁটের কোণে হাসি ফুটালো। এটার অপেক্ষাই তো করছে সে। বুঝেও অবুঝের মতো করলো সে। কার ব্যাপারে বলছিস? ওই লোকটার। কোন লোকটা? মীরা চোখ খুলে শোয়া থেকে উঠে বসলো, ঘাড় কাঁধ করে উর্মির দিকে তাকালো কঠোর দৃষ্টিতে। উর্মি হেসে উঠল সশব্দে, হাসি হাসি কণ্ঠে টেনে টেনে বলল, লোকটি আবার ওনার? বাপরে, নাম নেয়া নিষেধ নাকি? বুঝেও কথা ঘোরাচ্ছিস কেন? আসলে কাহিনী বল। কোনো কাহিনী নাই। তাহলে? রাইফ ভাই মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে তোর কথা জিজ্ঞাসা করতো আমাকে, তাই সন্দেহ হলো। কিরকম? এখানে আসতে রাইফ ভাইকে একদিন তোর বারান্দায় তাকিয়ে থাকতে দেখে ওনাকে ধমকে উঠেছিলাম। উনি তখন বলল এই বারান্দায় নাকি একটা পরী আছে, যে অলওয়েজ বাতাসের সাথে মিশে থাকে। জানিস, রাইফ ভাই নাকি হাওয়ায় মিশে থাকা পরীটাকে দেখতেও পায় মাঝে মাঝে। পরীটাকে অনেকদিন হলো দেখে না, তাই দেখার জন্য মন আকুপাকু করছিল তার। খুব আফসোস করতেছিল দেখা না হওয়ার জন্য। মীরা বিশ্বাস করলো কিনা তা ওর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না। সপরিস্থিতিতে শান্ত থাকে কিভাবে একমাত্র সেই ভালো জানে। মীরা শান্ত গলাতেই শুধালো, তারপর আর কি, আমিও বলে দিচ্ছি, ওই অমূল্য রতন পাইতে ধৈর্য ধরা লাগবে। তবুও পাবে কিনা সন্দেহ। বিবাহ করা ছাড়া ধরতে পারবেন না মনে হয়। ওনার আবভাব দেখে বুঝেছিলাম উনি তোকে পছন্দ করে। এতটুকুতে কিভাবে নিশ্চিত হলি? বিয়ের সম্বন্ধ আসার পর তোর শুকনো মুখ বলছিল রাইফ ভাইকে নিয়ে তুইও সিদ্ধান্তহীনতায় ভুগছিস। আমি তোকে চিনি, তুই বিয়ে করবি না বলে যে এত টেনশনে থাকবি তা বিশ্বাসযোগ্য না। তাই তো সেদিন একটু আন্দাজে ঢিল দিলাম। আহা, তখন তোর মুখটা দেখার মতো ছিল মিরু। এমন চেহারা দেখিনি কোনোদিন। গোয়েন্দা বিভাগে এখনো যাচ্ছিস না কেন? কথাটা বলে পুনরায় চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। উর্মি বিগতের মতো ভাব ধরে বলল, ভাবছি রাইফ ভাইয়ের বিয়েটা খেয়েই যাব। ওনারও বিয়ে নাকি? জানি না, তবে হবে বলেই মনে হচ্ছে। যা টোটকা দিছি না, ঔষধ কাজে লাগবেই লাগবে। কিছুক্ষণ নীরব থাকলো মীরা। যথাসম্ভব ধীর কণ্ঠে বলল, ভালো লাগছে না উর্মিলা, দাদিজানকে খুব মনে পড়ছে। চল আজ একটু দাদিজানের কাছে যাই। যাবি? এখন না, ঘুম পাচ্ছে প্রচন্ড। কোলবালিশটা দে, বিকেলে যাব। আচ্ছা। শওকত রহমান আসরের সালাত আদায় করেছেন, বসে আছেন জায়নামাজে। হাতের আঙ্গুলে তাসবি করছেন এক ধ্যানে। দরজা খোলা। মীরা উকি দিল ভেতরে। আব্বাজানের দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। বাবার পাশে বসলো গা ঘেঁষে। শওকত রহমান মনে মনে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিলেন মেয়ের মাথায়। মীরা মুচকি হেসে শওকত রহমানকে মোলায়েম কণ্ঠে বলল, আব্বাজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিয়ের সম্বন্ধটা নাকচ করার জন্য। আমার আম্মাজানকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কেন? মীরার বিস্মিত মুখাবয়বে শওকত রহমান চোখ ভুলালেন, প্রসন্ন কণ্ঠে বললেন, আমার পাশে এসে বসার জন্য। খুব একা লাগছিল আমার আম্মাজান। আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন? কিছুটা। বলুন আমাকে। আপনাকে যদি সবসময় পাশে রাখতে পারতাম, কিন্তু নিয়ম বলে তো একটা বিষয় আছে। বিয়ে তো দিতেই হবে, আমরা আর কদিন থাকবো দুনিয়ায়। আব্বাজান এভাবে বলবেন না প্লিজ। আল্লাহ আপনাদের নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন। বিয়ে দিতেই হবে কেন আব্বাজান? আপনার ছেলে করেই রাখেন না। তা কি পসিবল বলেন? আপনার ফুপু রাগ করেছে ওনাদের না করাতে। বোনটা আমার ছোট থেকেই গাল ফুলুনি। আব্বাজান জি। চলেন আজ একটু দাদিজানের কাছে যাই। আজ আমার শরীরটা ভালো না, রাতে ঘুম হয়নি। তাহলে কি আমি আর উর্মি একাই যাব? আপনার আম্মা যাবে না? না। আচ্ছা, তাহলে আপনারা দুজনেই যান, সন্ধ্যার আগেই ফিরে আসবেন। ঠিক আছে, আরেকবার ফু দিয়ে দেন। আল্লাহ যেন সহি সালামতে ফেরত জানে। ইনশাল্লাহ। রাইফ অফিস শেষে বন্ধুদের সাথে আজ একটু বসেছে। এখন ফ্রি হলেও সন্ধ্যায় খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, এর জন্য সে ভীষণ এক্সাইটেডও বটে। এমন কাজের অভিজ্ঞতা এইবারই প্রথম হবে, না জানি কি হয় কে জানে। সবকিছু তার পরিকল্পনা মাফিক হলেই ভালো। বেশ ফুরফুরে লাগছে তাকে। কিছুক্ষণ পরেই চলে যাবে বাসায়। মাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে দ্রুত। মীরা আর উর্মি কবর জিয়ারত করে কবরস্থান থেকে বের হয়েছে রাস্তায়। গুটি গুটি পায়ে হাঁটছে দুজন। উর্মি সাদা রঙের সালোয়ার কামিজ পরলেও মীরার পরনে কালো বোরকা। লাইট জ্বলছে দোকানে দোকানে। সন্ধে হয়েই গেছে। মাগরিবের আজান ভেসে আসছে মসজিদ থেকে। মীরার জন্যই দেরি হয়ে গেল। নূরজাহান বেগমের কবরের পাশে ছলো ছলো নয়নে বসেছিল মীরা। নীরবে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে সঙ্গোপনে। বিড়বিড় করে বলতে থাকে মনের না বলা গোপন কথা। উর্মি শুনতে পায় না সে কথা, কিন্তু বুঝতে পারে কথাগুলো খুব কষ্টের। উর্মি পাশ থেকে দাঁড়িয়ে পড়ল, পিছিয়ে গেল কিছুটা। মীরা তাকাতেই বলল, ফুচকা খেতে ইচ্ছে করছে। এখন না, সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিছে। আব্বাজান রাগ করবে। আমার খুব খেতে ইচ্ছে করছে মীরা, পেট কেমন গুড়গুড় করছে দেখ, বাইরে থেকে পর্যন্ত শোনা যাচ্ছে। আব্বাজানকে বলে দিব পার্সেল নিয়ে যাবে। আয়, নামাজ কাজা হবে আমাদের দেরি করলে। নামাজ এমনিতেও কাজে হবে, দেখছিস না কি জ্যাম, জীবনেও গিয়ে নামাজ পড়তে পারবি না। সব সময় বেশি বুঝিস কেন উর্মিলা? আয়। মিরু, তুই না গেলে না যা, আমি একাই খাবো, তুই চলে যা। বলেই হাঁটা ধরল ফুচকাওয়ালার দিকে। মীরা নিরুপায় হয়ে পেছন পেছন দ্রুত এগিয়ে এলো। বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে দুভ্রুতে। দ্রুত গতিতে হাঁটতে থাকা উর্মিকে তার হিজাব টেনে আটকালো সে। মৃদু ধমকে পড়ল, এখানে না, ভেতরের দোকানে চল, বাইরেরটা খাবো না। আরে ভেতরে দাম বেশি, বাইরেরটা মজাও বেশি। হ্যাঁ, মজা তো লাগবেই। আনহাইজেনিক জিনিস সবারই মজা লাগে, ওদিকে চল। তাহলে বার্গারও খাবো, ভেতরের বার্গার হাইজেনিক হয়। ঠোঁট চেপে হেসে দিল উর্মি। মীরার কথার জালে মীরাকে ফাঁসিয়ে বেশ আনন্দ লাগছে তার। মুখোমুখি বসে আছে মীরা এবং উর্মি। মীরা রয়ে শুয়ে খাচ্ছে, ফুচকার স্বাদ গ্রহণ করছে পুরোপুরি। এর মাঝে কল করেছিল বাড়িতে, জানিয়ে দিয়েছে ফিরতে একটু দেরি হবে। 1 মিনিট কথা বলে ফোন রেখে সামনে তাকাতেই মীরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। উর্মির ফুচকার প্লেট ফাঁকা। এখন সে মীরার প্লেট থেকে খাওয়া শুরু করেছে। মীরা দ্রুত টেনে নিল। চোখ রাঙাতে উর্মি বলল, এমন করিস কেন, একটা খেয়েছি মাত্র। এত দ্রুত কই রাখলি এগুলো? পেটে। কথাটা বলেই হেসে দিল উর্মি। টেবিল থেকে বার্গার হাতে নিয়ে বড় এক কামড় দেবে তক্ষুনি নজরে এলো রাইফকে। এক দোকানেই ঢুকেছে সে। পরিচিত মুখ পেয়ে উর্মি চেঁচিয়ে ডেকে উঠবে তৎক্ষণাৎ মীরা উর্মির পায়ে খোঁচা দিল। বিঘ্ন হলো তার ডাক। উর্মি তাকালে মীরা ইশারায় নিষেধ করলো তাকে না ডাকতে। দ্রুত এখান থেকে চলে যাবে সেটাও বুঝিয়ে দিল। উর্মি কি আর যাওয়ার মতো মানুষ? তাও আবার বার্গার রেখে খুঁটির মতো শক্ত হয়ে বসেই থাকলো আসনে। এত স্বাদের বার্গার না খেয়ে কিনা যেতে বলে, এত বড় কথাটা বলতে পারলো মীরা। উর্মি রাইফকে আরেকবার দেখার জন্য ঘাড় ঘুরাতে আটকে উঠল। তার পাশে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে বসে আছে রাইফ। উর্মির মৃদু চিৎকারে মীরা তাকাতেই রাইফকে দেখে পিঠের শির তাড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তে। শ্যামবর্ণের পরপুরুষটি থেকে নিজেকে আড়াল করতে দ্রুত নীল রঙের মাস্ক পরে নিল। ঢেকে গেল মীরার ফর্সা আদলটুকু। দৃষ্টি ঝুঁকে নিবদ্ধ করলো টেবিলের উপর। রাইফ মিটিমিটি হাসল মীরার কাণ্ড কারখানা দেখে। উর্মির দিকে তাকিয়ে বলল, কেউ বোধ হয় আজ আর খাবে না, নাও শুরু করো, তুমি আর আমি খাই।
কথাটা বলে আর অপেক্ষা করলো না রাইফ। চালাকের সহিত মীরার ফুচকার প্লেটটাই টেনে নিল নিজের দিকে, গপাগপ মুখে পুড়ে নিল একটা। অমনিও কম না, মীরাকে উদ্দেশ্য করে বলল, বার্গারও তো খাবি না তাই না? মাস্ক পরেছিস, কিভাবে খাবি? এটাও আমি খাই। রাইফ আর উর্মির কার্যকলাপে হাম্মুখ বনে গেল মীরা। আশ্চর্য কাজ কারবার, লোকটা কই চলে যাবে মীরার মাস্ক লাগানো দেখে তা না উল্টো খাওয়া শুরু করেছে। বেহায়া লোক, ভদ্রতা জানেন একটুকু। রাইফ কেঁদে কেঁদে উর্মিকে বলল, বুঝলা উর্মি, মানুষ আমাকে যতটা অভদ্র ভাবছে আমি ততটা অভদ্র নই। ভদ্রতা জানি বলেই তো তোমার কথা মতো লাল বেনারসিটা কিনেই ফেললাম। খুব মানাবে, একদম লাল টুকটুকে বউ। সঞ্জিতা বেগম তাড়াহুড়ো করে রেডি হচ্ছেন, এদিক ওদিক ছুটে জিনিসপত্র গোছাচ্ছেন। গতকালকের বিষণ্ণ মনটা আজ একটা কলে ফুরফুরে হয়েছে তার। কিছুক্ষণ আগেও শুয়েছিলেন তিনি। মাগরিবের সালাত আদায় করে গা এলিয়ে দিয়েছিলেন বিছানায়। মাত্র চোখ লেগেছিল নিদ্রায়, তক্ষুনি ফোনের ভাইব্রেশনে ধরফড় করে উঠে বসেছিলেন। অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। আননোন নাম্বারে কল এলে অটোমেটিক্যালি উনার দুশ্চিন্তা করার অভ্যেস রয়েছে। কিয়ৎক্ষণ আগেও তার ব্যতিক্রম হয়নি। দুরু দুরু বুকে রিসিভ করতে পরিচিত মানুষের গলা শুনে মুখ ভর্তি হাসির ঝিলিক ফুটে উঠেছিল তার। কয়েক মিনিট কথা বলিয়ে রেখে দিয়েছিলেন। চোখ মুখের ভাবভঙ্গিতে ব্যস্ততা ছড়িয়ে পড়েছে তখনই। সঞ্জিতা বেগম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কল লাগালেন শওকত রহমানের কাছে, জানিয়ে দিলেন দ্রুত তার ওখানে চলে এসেছে সে। সঞ্জিতা বেগমের কথার ধরন দেখে বোঝা যাচ্ছে জরুরি তলব। ভাইজানকে কোন রকমের ঘটনার সারাংশটুকু বুঝিয়ে দিয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন করলেন। বাকিটুকু না হয় সামনাসামনি গিয়ে বোঝাবেন তিনি। ফোনে অনেক কথায় হিতে বিপরীত হয়, বোঝানো হয় একটা কিন্তু বোঝে আরেকটা। আর এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনাসামনি আলোচনা করাই উত্তম। সঞ্জিতা বেগম সেই যে তাড়াহুড়ো লাগিয়েছেন, এর মধ্যে এক বোরকা 3 বার উল্টো করে পড়ে ফেলেছেন এই চক্করে। একবার উল্টো পাশে, তার একবার সামনের পার পেছনের দিকে। উর্মির বাবা মোতালেব সাহেব স্ত্রীর কাজকর্মে মজা পাচ্ছেন বেশ। আরামকে দাঁড়াই হেলা দিয়ে চুপচাপ দেখিয়ে যাচ্ছেন তার 40 অর্ধাঙ্গিনীর ষোড়শী বালিকার মতন আচরণ। মন্দ লাগছে না দেখতে। অবশেষে সফল হলেন সঞ্জিতা বেগম। কোন রকমে হিজাব পেঁচিয়ে একাই ছুটলেন মীরাদের বাসার উদ্দেশ্যে। রাইফ এবং উর্মির আড্ডা জমে উঠেছে। অর্ডার দিয়েছে আর বিভিন্ন রকমের ফাস্ট ফুড আর কোমল পানীয়। উর্মি পূর্বের ন্যায় খপাখপ খেয়ে চলেছে। মীরা শুধুমাত্র মানবতার খাতিরে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে, বলতে গেলে অনেকটাই বাধ্য হয়ে। রাইফের সামনে মাস্ক খোলার ইচ্ছে ছিল না তার, কিন্তু এত কিছু অর্ডার দিয়ে ফেলেছে, না খেলেও খারাপ দেখায়। উর্মি গাল ভর্তি খাবার ঠেসিও হড়হড় করে গল্প করছে। অনীহা নেই তার একটু। মীরা নিশ্চুপ, হু হা বলতেও নাড়াচ্ছে। সেই যে মাথা নিয়েছে, নাম নিয়েছে উপরে তোলার, যদিও কিছু বলতো, কিন্তু লোকটার ঠোঁট কাটার অভ্যেসে না জানি আবারও লজ্জায় ফেলে দেয় উর্মির সামনে। নখ দিয়ে খুঁটিয়ে যাচ্ছে বোরকার জল জল করা ছোট ছোট কালো পাথর। মাথার উপর ভন ভন করে ঘোড়া ফ্যান চলছে ফুল স্পিডে, তবুও সে ঘেমে একাকার। রাইফ কথার ফাঁকে মীরাকে দেখছে। না, আর মেয়েটাকে এভাবে রাখা উচিত হবে না। কেমন কুটিয়ে গেছে, বসে আছে এক কোনায়। উর্মি আছে বলে সহ্য করছে, তা না হলে নির্ঘাত টেবিলের উপর রাখা স্বচ্ছ গ্লাস এতক্ষণে রাইফের মাথার উপর ভাঙত, তা সে ঢের জানে। আর বিরক্ত করলো না। শেষবারের মতো এক পলক তাকালো মীরার দিকে। অস্বস্তি বোধ করছে মেয়েটা, তা ঠিক বুঝতে পারল। এতক্ষণ সময় একসাথে কাটানোর পরও মীরাকে দেখতে পায়নি মন ভরে। রাইফ কৌশলের সহিত গলা খাঁকারি দিল মীরার দৃষ্টি আকর্ষণ করার জন্য। সফলও হলো সে। মীরা তাকিয়েছে ডাগর ডাগর চাহনিতে। দৃষ্টি এক হাওয়াতে নজর ঘুরিয়েও নিয়েছে চরম সংকোচে। এই যে কয়েক সেকেন্ডের চোখাচোখি, তাতেই মীরার হৃদয়ের ছন্দপতন হয়েছে বোধ করি। এমন কেন হয় সে জানে না, এমন অনুভূতি তার জন্য নতুন। সে অপারগ এই লোকটা নজরে বেশিক্ষণ নজর ধরে রাখতে। তার মনে হয় রাইফের কিঞ্চিত লাল বর্ণের চোখ দুটো খুব আকৃষ্ট করে তাকে, আকুল নিবেদন জানায় প্রেম আহ্বানের। রাইফ হাত ঘড়িতে এক পলকে সময়টা দেখে নিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আজ আর এখানে বসে থাকা সম্ভব না। এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তার আগে করা জরুরি। এভাবে আড্ডা তো পরেও অহরহ দেওয়া যাবে। খাওয়া দাওয়াও শেষ। রাইফ দুজনকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলল, রাত হচ্ছে উর্মি, আজ তাহলে উঠো দুজন, রিক্সা দিচ্ছি, চলে যাও বাসায়। হ্যাঁ, অনেক খাওয়া হয়ে গেছে ভাইয়া, পেট ফুল, ধন্যবাদ আপনাকে। এবার ওঠো, অন্যদিন না হয় আবার আড্ডা জমাবো। রাইফের কথায় উর্মি উঠে দাঁড়াবে এমন সময় মীরা হাত টেনে ধরল, বাধা দিল উর্মিকে। রাইফের দিকে পিটপিট করে তাকিয়ে মিহি সুরে বলল, আপনি যান, আমার কাজ আছে একটা, আমরা পরে যাব। আর ইউ শিওর মীরা? বাহিরে মেঘ করছে, ভ্যাবসা গরমও, মনে হচ্ছে বৃষ্টি হবে। মীরা বাইরে তাকালো।
কালো মেঘে ঢাকা আকাশ থেকে দুরু দুরু করে কেঁপে উঠল বুক। কিন্তু এখন এই লোকটার কথাই চলে গেলে মীরা নিশ্চিত জানে আবারও দেখা হবে বাসার নিচে। অনেকক্ষণ সহ্য করেছে, আর সামনাসামনি হতে চায় না সে। কণ্ঠে জোর দিয়ে বলল, ইয়া আই এম শিওর আপনি যেতে পারেন, কাজটা আমার খুব দরকারি, সেরেই যাব। আর বসে থাকলো না রাইফ, উঠে দাঁড়ালো। বিল পরিশোধ করে মীরাদের কাছ থেকে বিদায় নিল। নিজে কিনে নিল 5 কেজি বিভিন্ন রকমের মিষ্টি। গুরুত্বপূর্ণ কাজটা হাসিল করার জন্য মিষ্টি নিয়ে যাওয়াটা তার খুব জরুরি। খাদিজা বেগম চা নাস্তা তৈরিতে ব্যস্ত। মেহমান এসেছে, একদম নতুন মেহমান। হঠাৎ আগমন তাদের। মেহমানদের আসার খবরেই এখানে হন্তদন্ত হয়ে এসেছেন সানজিদা বেগম। উপস্থিতভাবে যতটুকু সম্ভব আদর আপ্যায়নের জন্য উঠে পড়ে লেগেছেন তারা, কোনো ত্রুটি যেন না থাকে। শওকত রহমান হাঁক ছেড়ে রাখলেন খাদিজা বেগমকে, বোনকেও সাথে আনতে বললেন। মেহমান সবার সাথে সরাসরি কথা বলতে চায়। অতিথি 3 জন ব্যক্তি একে অপরের মুখপানি চেয়ে বয়সে বড় বয়স্ক লোকটি বলল, আমরা একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে আসছি শওকত ভাই, আপনি যদি অনুমতি দেন তবেই শুরু করি। হ্যাঁ হ্যাঁ, নিঃসংকোচে বলতে পারেন। উনি গুছিয়ে বললেন সে কথা। উনার কথার পরিপ্রেক্ষিতে মুখ কিছুটা মলিন হলো শওকত রহমানের, সাথে শুকিয়ে গেল খাদিজা বেগমেরও। সানজিদা বেগম নড়ে চড়ে বসলেন, আগ্রহ দেখালেন তাদের প্রস্তাবে। ভাই ভাবির মতো মুখ ফ্যাকাশে না করে বরং তিনি আনন্দিত হলেন। হাসি হাসি মুখে বললেন, মীরাকে আপনাদের পছন্দ হয়েছে তাতে আমরা খুব আনন্দিত। মেয়ে উপযুক্ত হলে তো সম্বন্ধ আসবেই। সানজিদা বেগমের কথায় আশ্বস্ত হলেন তারা। বয়োজ্যেষ্ঠ লোকটার পাশে বসে থাকা মধ্যবয়স্ক মহিলা খুশি হয়ে হাসি মুখে বললেন, আপনারা তো সব জানেন আমাদের সম্বন্ধে, তারপরেও খোঁজ খবর নিতে পারেন আমার ছেলের। যদি আপনাদের সম্মতি থাকে তবে খুব দ্রুতই শুভ কাজটা সেরে ফেলতে চাই। শওকত রহমান সোজা হয়ে বসলেন, ভারী গলায় বললেন, খোঁজ নিতে হবে না আপা, আমাদের সামনেই তো মানুষ হলো আপনার ছেলে। জামাতা হিসেবে কি অপছন্দ করতে পারবে না? কিন্তু ভাই সাহেব, আপনি তো জানেন আমার মেয়েটা আম্মাজানের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিল। বিয়ে শাদী কোনো মতে দিচ্ছিল না কিছুতেই। এখন একটু ওভারকাম করেছে, তারপরও পরিস্থিতি বিবেচনায় মেয়ের সাথে আলাপ না করে আমি কথা দিতে পারছি না। এবার বয়োজ্যেষ্ঠ লোকটা বলে উঠলেন, কোনো অসুবিধা নেই শওকত ভাই, মীরার সাথে কথা বলেই আমাদের জানান, রমতেও আমরা কিচ্ছু করতে চাই না। এই পর্যায়ে খাদিজা বেগম মুখ খুললেন, জানালেন মীরা বাসায় নেই। মীরা আর উর্মি রাইফ চলে আসার পরপরই বেরিয়ে পড়েছে। আকাশ খারাপ করাতে শহরের সবারই বাসায় ফেরার তাগদা, যার জন্য রাস্তায় লেগেছে অসহ্যকর জ্যাম। বাসায় আসতে 15 মিনিটের রাস্তা লেগেছে পাক্কা 40 মিনিট, তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি। ছাতা নিয়ে সাথে, রিক্সাতে ভিজে গেছে পায়ের দিকের বেশিরভাগ অংশ। কোনো রকমে জুবুথুবু হয়ে বাসায় আসলো দুজন। কলিং বেল চাপলে উর্মি। মীরা ভেজা মুখটুকু মুছিয়ে যাচ্ছে পেছন থেকে। দরজা খুলে দিতেই ঢুকে পড়ল দুজন। মীরা খাদিজা বেগমকে দেখে জুতো জোড়া খুলে দরজার পাশে রাখা সেলফে রাখতে রাখতে আপন মনে সশব্দে বলে উঠল, আম্মা দেরি হয়ে গেল, আব্বাজান রাগ করবে তাই না? কি করব বলো, রাস্তায় জ্যাম ছিল অনেক। এই উর্মিটাও। কথাটুকু সম্পূর্ণ করতে পারল না মীরা। সামনে দৃশ্য দেখে অস্বাভাবিক রকমের বড় বড় হয়েছে তার চোখ জোড়া, স্থির হয়েছে তার সবকিছু। অল্পের জন্য স্থির হয়নি তার হৃদস্পন্দন। এক আকাশ পরিমাণ বিষয় ফুটে উঠেছে চোখে মুখে। এমন অপ্রত্যাশিত কিছু অপেক্ষা করেছে তার জন্য ঘুণাক্ষরেও কল্পনা করেনি মীরা। হতবিহ্বল নয়নের সামনে দৃশ্য দেখে কোনো রকম নিজেকে সামলে নিল মীরা। মুখভঙ্গি স্বাভাবিক করে পরখ করলো বাসার সবাই উপস্থিত এখানে। ফুপু জানা চলে এসেছেন, বুঝতে আর বাকি রইল না কিছুই, সবটাই তার সামনে পরিষ্কার। বাসার সদস্য ব্যতীত আরো 3 জন উপস্থিত। প্রবীণ লোকটাকে ব্যক্তিগতভাবে চিনে না, দেখেও নি সে। বসে থাকা মহিলাটাকে দেখেছে মাঝে মাঝে। মীরা এদের দুজনকে স্পষ্টভাবে না চিনলেও সিনা টান টান করে বসে থাকা অভদ্র বেহায়া দুষ্টু দুষ্টু কথার জালে ফাঁসানো রাইফকে সে চিনে ঠিকই। পাশে বসা মহিলাটা যে তার মা আজ একসাথে দেখে নিশ্চিত হলো। দুজনের চেহারায় মিল রয়েছে অনেক। মীরা রাগ হলো খানিক, যার জন্য দেরি করে বৃষ্টিতে ভিজে এলো জুবুথুবু হয়ে। সে আগে ভাগে এসে বসে আছে একেবারে তাদের বাসার ভেতর, তাও আবার অতিথি হয়ে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটা আজ খাপে খাপে মিলে গেছে তার সাথে। এত কিছুর ভেতর আরো আশ্চর্য হচ্ছে মীরা এখানেই আসবে, অথচ তার ভাবভঙ্গিতে একটু বোঝা যায়নি। কি দুরন্তর লোক একটা। উর্মিও কম অবাক হয়নি রাইফ এবং রাজিয়া বেগমকে দেখে। কেমন টেক্কা দিল রাইফ তাদের। উর্মি অবশ্য খুশিও হয়েছে বেশ। যা ঘটনা তাহলে ঘটেছে, তার টুটকা লেগেছে জায়গা মতো। এবার দুজনের মিল হবেই হবে।
মীরার চোখ পড়ল খাদিজা বেগমের চোখে। তিনি আশ্বস্ত করলেন, স্বাভাবিক হতে বললেন ঘাড় নেড়ে। 30 সেকেন্ড সময় নিয়ে পুরোপুরি স্বাভাবিক হলো। জড়তার সহিত কাঁপা কাঁপা কণ্ঠে বলল মীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উচ্চস্বরে সালামের জবাব দিল প্রায় সবাই, কিন্তু একজনের সালামটা ছিল দীর্ঘ এবং সবার থেকে একটু উচ্চ আওয়াজে। মুচকি হাসি লেপটে আছে তার চোখে মুখে। মীরাকে কাছে ডাকলেন ইশারায়। মীরা নজর ঘুরিয়ে বাবার দিকে তাকাতেই উনি মাথা নাড়লেন। ছোট ছোট পা ফেলে রাজিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো সে। আর 1 হাত পরিমাণ দূরেই বসে আছে রাইফ। কেমন বিহায়ার মতো তাকিয়ে আছে মীরার দিকে। এত মানুষের মাঝেও তার ধ্যান পুরোটাই মীরার উপর। রাজিয়া বেগম মীরার হাত ধরে পাশে বসাতে চাইলেন, কিন্তু মীরা কাচুমাচু করে মাথা দিল। আমতা করে বলল, আমার শরীর ভেজা আন্টি, আমি বরং এখানে বসি। সোফার এক কোণা থেকে বেতের মোড়া টেনে একটু দূরত্ব বজায় রেখে বসবে। তখনই রাজিয়া বেগম তার দিকে মোড়াটা টেনে কাছে আনলো। হাসি লেপটেই আছে তার মুখে প্রথম থেকে। ইশারায় বসতে বলল তাকে। মীরা রাজিয়া বেগমের পাশে বসলো উসখুস করতে করতে। মীরার বুক ধড়ফড় করছে। স্বাভাবিক নেই তার হৃদস্পন্দন, এই মুহূর্তে একটু বেশি তার গতি। এই যে পাশে বসে রাইফ, খুবই নিকটে। প্রথম দিনের সেই পুরুষালী ঘ্রাণটা আজও তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। এতটা কাছাকাছি তাদের অবস্থান, পরিবারের সবার সামনে, এমনটা তো সে এত দ্রুত আশাই করেনি। রাজিয়া বেগম খুব মনোযোগ দিয়ে দেখলেন মীরাকে। থুতনিতে স্নেহের হাত রেখে শুধালেন, কেমন আছো মীরামা? শুষ্ক অধৈর্যকর জিবার ডগার সাহায্যে ভিজিয়ে মীরা মিহি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম মামুনি। মাফ করবেন, অপেক্ষা করার জন্য জ্যাম ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। রাজিয়া বেগম তার বিপরীত পাশে বসা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটাকে উদ্দেশ্য করে বললেন, বড় ভাই দেখছেন, এই হলো মীরা, যার জন্য আসছি। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, তাই না? প্রবীণ লোকটা রাইফের বড় চাচা গাল ভর্তি হাসি দিয়ে ভারী গলায় বললেন, মাশাআল্লাহ, খালাম্মার মতো দেখতে অনেকটা, তাই না শওকত ভাই? শওকত রহমান হাসলেন, মেয়ের দিকে তাকিয়ে বললেন, জি ভাই, আম্মাজানের মতোই দেখতেই আমার এই আম্মাজান। শুধু দেখতে না, কাজে কর্মেও অনেক মিল। মীরাকে দেখেই আমার খালাম্মার কথা মনে পড়ল। কি স্নেহটাই না করতেন আমাকে। দেখা হলেই ডেকে বলতেন, এই জয়নুল, বাসায় আসো না কেন, আসো একটু আলাপ করি। এক কথার প্রেক্ষিতে অনেক কথার অতীতের স্মৃতি চারণ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। কিন্তু মীরার অস্বস্তি হচ্ছে খুব। বোরকা নিচের অংশটুকু জবে জবে ভেজা। এই অবস্থাতে এখানে এক প্রকার বাধ্য হয়েই বসা। তার উপর নির্লজ্জের মতো রাইফের অবাধ্য দৃষ্টি আরো বেশি অস্বস্তিতে ফেলছে তাকে। রাইফের দিকে না তাকিয়েও বুঝতে পারছে তার চাহনি। কি করে পাচ্ছে এতগুলো মানুষের সামনে এভাবে তাকিয়ে থাকতে? একটু তো লজ্জা শরম করা দরকার। আমতা করে মীরা রাজিয়া বেগমকে কিছু বলবে, সেই মুহূর্তে রাইফের কণ্ঠ কানে আসলো। রাজিয়া বেগমকে বলছে সে, আম্মা এবার ছাড়ো ওকে, ভেজা শরীরে ঠান্ডা লাগবে। রাইফের কথা শোনা মাত্রই মীরার কেন যেন জেদ হলো খুব। দেখেছে ভেজা ঠিক আছে, ওনাকে কেন মাতব্বরি করে বলতে হবে আমার ঠান্ডা লাগবে? ঢং! কি ভাববে সবাই? ছি, মুখটা দেখাতে পারবো না কাউকে। ইচ্ছে তো করছে লজ্জে দৌড়ে চলে যেতে এখান থেকে, কিন্তু যাবে না সে। ওনার কথাতেই কেন যেতে হবে? রাজিয়া বেগম মীরার পায়ের দিকে লক্ষ্য করে তাড়াহুড়ো করে বললেন, হ্যাঁ, ভিজে গেছো তো, দেখেছো আমার কাজ? মনেই ছিল না, যাও চেঞ্জ করে নাও দ্রুত। মীরা রাইফের পানি আর চোখে তাকালো একবার। এই লোকটা কি ঠিক হওয়ার না নাকি? এখনো কেমন ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে। মীরার হালকা পাতলা জেদ এবার উঠে গেল তুঙ্গে। রাইফকে শোনানোর জন্য মিষ্টি মিহি কণ্ঠটা একটু উঁচু করে রাজিয়া বেগমের উদ্দেশ্যে বলল, অস্থির হবেন না আন্টি, ঠিক আছে আমি, এত সহজে ঠান্ডা আমার লাগবে না। বলতে দেরি, মীরার হাঁচি আসতে দেরি না। একবার হাঁচি দিয়েই ক্ষান্ত হলো না সে, পরপর 3 বার। রাইফ তার দম ফাটা হাসি চাপালো কোনো রকমে, কিন্তু উর্মি আর সেটা পারল না, হেসে দিল শব্দ করে। মীরা লজ্জা পেল, ভীষণ লজ্জা। চোখ উঁচু করে তাকালো না কারো দিকে। ধীরে সুস্থে উঠে হাঁটা ধরলো রুমের দিকে। মীরার মনে হচ্ছে রুমটা 1000 মাইল দূরে। এত সময় লাগছে কেন যেতে? মীরা বসে আছে নরম বিছানায়, পিঠে ছড়িয়ে থাকা আধো ভেজা খোলা চুল ফ্যানের বাতাসে উঠছে। বাহির থেকে গল্পগুজব হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পাচ্ছে সে। উর্মি বারান্দায় কাপড় নেড়ে দিয়ে রুমে এসে বসতে খটখট করে মৃদু শব্দ হলো দরজায়। মীরা পেছন ঘুরে তাকিয়ে দ্রুত ওনাটা মাথায় টেনে নিল। উর্মি চেঁচিয়ে বলল, খালা ভেতরে আসেন। শওকত রহমান রুমে প্রবেশ করলেন, সাথে খাদিজা বেগমও পেছন পেছন আসলেন তার সহিত।
দরজা লাগালেন নিঃশব্দে। শওকত রহমান বসলেন মেয়ের পাশে। খাদিজা বেগম চেয়ার টেনে বসবেন সেই মুহূর্তে শওকত রহমান বললেন, তুমি বসছো কেন? যাও পরে আসো, বাবা মায়ের আলাপে থাকা যাবে না। খাদিজা বেগম গাল ফুলালেন। তার মেয়ের সাথে কথা বলবে আর তাকেই রাখতে চাচ্ছে না। শওকত রহমান প্রিয় সহধর্মিনীর মলিন মুখটা দেখে কিঞ্চিত হাসলেন। খাদিজা বেগম রাগে বিস্ফোরণ হওয়ার আগেই বললেন, ভুল হয়ে গেছে আমার, আর গাল ফুলিও না, বসো। খাদিজা বেগম বসলেন। এর মাঝে উর্মিও বসে পড়ল মামুজানের গা ঘেঁষে। শওকত রহমান তাকাতেই উর্মি বলে উঠল, আমি কি বেশি হলাম নাকি মামুজান? একটু বসি, অল্প একটু। আগে যদিও সুন্দর মতো বসা ছিল, যখন দেখলো শওকত রহমান কিছু বলছে না, আরাম করে পা তুলে বসল উর্মি। শওকত রহমান ধীরে সুস্থে মেয়ের দিকে তাকিয়ে বলল, আপনি বুদ্ধিমতী মেয়ে ওনারা কেন এসেছেন নিশ্চয়ই বুঝাতে হবে না আপনাকে। রাইফ ছেলেটা দেখতে শুনতে আদব কায়দায় ভালো, 5 তলায় থাকে, ভালো জবও করে। আপনার কি পছন্দ হয়? আমি কি কথা আগাবো আম্মা জান? শওকত রহমান কথাটা শেষ করতে উর্মি ধুমধাম হ্যাঁ বলে ফেলল মীরার আগে। 3 জোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহামক হলো সে। বুঝল সূক্ষ্ম একটা ভুল সে করে ফেলেছে। তাই তো দ্রুত জিভ কেটে বলল, আমার জন্য না, মীরার জন্য। হ্যাঁ, ভুল বোঝেন কেন? সবার দৃষ্টি আবার গেল মীরার উপর। খাদিজা বেগম মেয়ের আরো নিকটে আসলেন। কাঁধে হাত রেখে বললেন, তোর বাবার কথা বুঝতে পারছিস? দেখ মা, বিয়ে কিন্তু করতেই হবে। ছেলেটা আসলেই ভালো, তারপরেও তোর যদি অসুবিধা থাকে বলে দে, আমাদের কোনো সমস্যা নেই। মীরা কি বলবে ভেবে পাচ্ছে না, তবে সে বুঝতে পারছে আম্মা এবং আব্বাজানের পছন্দ হয়েছে তাদের। পছন্দ না হলে কখনো রাইফকে ভালো বলতে না, তার হয়ে কথাও বলতে না। শওকত রহমান তাগাদা দিলেন। বাহিরে অপেক্ষা করছে তারা। মীরা নিচু গলায় বিচক্ষণতার সহিত উত্তর দিল, আপনার যদি পছন্দ হয় তবে আমার কোনো আপত্তি নেই আব্বাজান। মেয়ের আচরণে সন্তুষ্ট হলেন না শওকত রহমান। মানুষের মতো মানুষ করতে পেরেছেন বলে ভেতর ভেতর গর্বিত অনুভব করলেন। কাছে টেনে চুমু আঁকলেন মেয়ের কপালে। মীরার জবাব আর একটু পরিষ্কারভাবে শোনার জন্য বললেন, আমি কি তবে তাদের হ্যাঁ বলে দিব আম্মা জান? জি, দিতে পারেন। কণ্ঠ কাঁপছে মীরা, জড়িয়ে যাচ্ছে কথা। ঢোক গিলে চোখ বুঝে নোনা জলগুলো আর বাইরে আসতে দিল না সে। হজম করে নিল তখনই। বাবা মাকে ছেড়ে তার চলে যাওয়ার প্রহর চলে এসেছে খুব নিকটে। গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে রাইফ। বাহিরটা তার বিস্তৃত নীল আকাশের মতো শান্ত হলেও ভেতরে উত্তাল ঢেবের মতোই অশান্ত। অস্থির হয়ে উঠেছে বক্ষপেঞ্চর। ডামাডোল বাজছে বুকের বাঁ পাশে। ভেতর জুড়ে চরম উত্তেজনায় কাজ করছে তার। মীরার যদি না করে তাই তবে কি করবে সে? কিভাবে মানাবে মীরার এমন জবাবে? সে কি রাগ করবে নাকি হইচই করবে, নাকি শান্ত হয়ে বসেই থাকবে? মাথা শূন্য লাগছে তার। কিছুই জানে না সে, বুঝেও না এবং বুঝতেও চায় না। শুধু জানে তার শান্তি চাই। এই এক জীবনে শান্তি পেতে হলে মীরাকে তার চাই চাই। শওকত রহমান বেরিয়ে আসলেন। সবার নজর গেল ওনার উপর। মূল আকর্ষণ এখন তিনি। কি জবাব হতে পারে মীরা? তার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না একটু। রাইফের নজর গেল শওকত রহমানের পেছন পেছন আসা উর্মির উপর। মুখটা একেবারে শুকনো লাগছে, বিষণ্ণ হয়ে আছে। তাহলে কি? না না, অসম্ভব। যেখানে সে ভাবতেই পারছে না সেখানে মেনে নেবে কি করে? রক্তিম গম্ভীর চোখ দুটো নিস্তেজ হয়ে আসছে চিন্তায়। একবার পলক ঝাপটিয়ে আবার খুলল। শওকত রহমান বসে রাইফের দিকে একটু তাকিয়ে তার বড় চাচার পানে তাকালেন। ধাতস্থ গলায় বললেন, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমার আম্মাজান সম্মতি দিয়েছেন। যেখানে আমার আম্মাজানের কোনো অসম্মতি নেই সেখানে আমারও কোনো অসুবিধা নেই। একটা পবিত্র সম্পর্কে আমার এখন বাধা পড়তেই পারি। সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল সবাই। রাইফের শুষ্ক হৃদয়ে শওকত রহমানের আলহামদুলিল্লাহ বলা কথাটা গ্রীষ্মের তাপদাহে হাঁসফাঁস অবস্থাকে হঠাৎ আসা এক পশলা বৃষ্টির মতো তার হৃদয়টাকে শীতল করে তুলল। এতক্ষণের তীক্ষ্ণ যন্ত্রণা দেওয়া চাপা দীর্ঘশ্বাসটা অধৈর্যকল কিঞ্চিত ফাঁকা করে ছেড়ে দিল ধীরে ধীরে। কপালের উপর জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছিয়ে নিল বাঁ হাতের উল্টো পিঠে। মীরার মায়াময়ী মুখটা দেখতে পাওয়ার তীব্র ইচ্ছে হামলে পড়ল মনের গহীনে। আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করে নিল দ্রুত। শওকত রহমানের কথার পরিপ্রেক্ষিতে হাসি ফুটেছে সবার মুখে। ব্যস্ত হয়ে পড়েছেন যা যার মতো আনন্দ ভাগাভাগি করতে। উর্মিও বসে এক কোণে। রাইফের চোখ চোখে পড়তে এক গাল হেসে দিল। রাইফ মিছিমিছি রাগের আভা ফুটে তুলল মুখে। এই মেয়ে বড্ড পাজি হয়ে যাচ্ছে দিন দিন। না জানি কার ঘাড়ে পড়ে ও নাজেহাল করে ছাড়ে। সানজিদা বেগম খুশি আত্মহারা।
তিনি তো ভাতিজির এই উত্তরের জন্য কখন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছেন। দ্রুত গিয়ে মিষ্টি এনে মিষ্টি মুখ করালেন সবাইকে। রাজিয়া বেগম ছুটলেন মীরার রুমের দিকে। খুশিতে মীরাকে ঝরিয়ে মিষ্টি একটা আদর দিতে ইচ্ছে করছে তার। মীরা মাত্র দাঁড়িয়েছে বিছানা থেকে, তখনই পেছন থেকে কারো আচমকা স্পর্শ পেয়ে চমকে উঠল। পেছন ঘুরে রাজিয়া বেগমের হাস্যজর মুখ দেখে সেও ছোট্ট একটা মুচকি হাসি ফোটালো মুখে। রাজিয়া বেগম কাছে টানলেন, ছোট্ট করে একটা চুমু বসালেন মীরার কপালে। মমতা ভরা কণ্ঠে বললেন, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না মীরা। আমার একটা মেয়ে পেলাম আমি। মেয়ে না থাকার আফসোস আমার আর নেই। মীরা কি বলবে ভেবে পেল না। কথার প্রেক্ষিতে একটা মুচকি হাসি ফেরত দিও চুপচাপ থাকায় উত্তম মনে করল সে। সবাই নৌফো খোঁজে বসেছে একসাথে। হরেক রকমের সুস্বাদু খাবারে ডাইনিং ভর্তি। খাদিজা বেগম খাবার পরিবেশন করছেন, কখন কার কি দরকার তাতেও নজর রাখছেন। মীরা অনুপস্থিত। একসাথে খাওয়ার জন্য ডেকেছিল সবাই, কিন্তু মীরা অনুরোধ করেছে সে পরে খাবে। শওকত রহমান মেয়ের মনের অবস্থা বুঝে আর জোর করেনি। আনন্দ ফুর্তি, হাসি ঠান্ডা খোশ গল্প চলছে অনেকক্ষণ। এত কিছুর ভেতর মীরা একবারও তার নিজস্ব রুমের বাইরে আসেনি। মীরার কেমন যেন আজ খুব সংকোচ হচ্ছে রাইফের সামনে আসতে। এই তো সন্ধ্যায়ও রাইফের প্রতি স্বাভাবিক ছিল তার অনুভূতি, কিন্তু এখন যেন পাহাড় সম লজ্জা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। নাম না জানা কিছু অনুভূতি মনের কোনায় বাসা বেঁধেছে। এই অনুভূতিগুলো যন্ত্রণা দিচ্ছে না ঠিকই, আবার তাকে স্বাভাবিক থাকতেও দিচ্ছে না। অনুভূতিগুলো স্পষ্ট জানান দিচ্ছে মীরা আজ রাইফের নজরে নজর রাখতে পারবে না কিছুতে। রাজিয়া বেগম বিদায় বেলে শওকত রহমানের কাছে আবদার করে বসেছেন। মীরাকে আংটি পরিয়েই রেখে যাবেন তিনি। শওকত রহমান প্রথমে দ্বিধায় ভুগছিলেন অনেক। তার একমাত্র বোন জামাইকে রেখে কিভাবে কাজটা সম্পূর্ণ করবেন? আত্মীয় স্বজনকে বলারও তো একটা ব্যাপার আছে। অবশেষে ফোনে উর্মির বাবা যখন জানালেন তিনি আসছেন তাদের বাসায়, তখন দ্বিধা খানিকটা কেটে গেল তার। সম্মতি রাখলেন রাইফের আমার প্রস্তাবে। রাজিয়া বেগমের পাশে জড়সড় হয়ে বসে আছে মীরা, তার পাশে সামান্য ব্যবধান রেখে বসেছে রাইফ। বলিষ্ঠ দেহের পুরুষটা দাম্ভিকতার সহিত মাথা উঁচু করে বসে থাকলেও মীরা নিজেকে গুটিয়ে রেখেছে যথাসম্ভব। মাথা তার অবনত, হালকা গোলাপি রঙের ওনার কোনা খুটিয়ে যাচ্ছে নীরবে। নিজের হাতের চকচকে আংটিটা খুলে মুঠোয় নিলেন রাজিয়া বেগম। রাইফকে ইশারায় ডেকে তার হাতে দিলেন আংটিটা। হাস্যজ্জ্বল কণ্ঠে বললেন মীরার হাতে পরিয়ে দিতে। রাজিয়া বেগমের কথা শুনে মীরা আড়ষ্ট হল, ভীষণভাবে কেঁপে উঠল। তার কোমল তনুমন কোলের উপর রাখা হাত দুটো জড়িয়ে নিল আনমনে। রাইফের সংস্পর্শ পেতে চলেছে সে। প্রথম ধাক্কা লাগাটা অনাকাঙ্ক্ষিত হলেও এ প্রথম জেনে শুনে সুস্থ মস্তিষ্কে আঙ্গুলে আঙ্গুল স্পর্শ হবে দুজনের। মীরার ঘাম ছুটল ভেবে, ধকধক করে কাঁপছে আত্মা। রাইফ স্থির বসে দুই আঙ্গুলের সাহায্যে ঘুরাচ্ছে আংটিটা। মীরার দিকে আর চোখে তাকালো একবার। কয়েক সেকেন্ড সময় নিয়ে শুরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তার গুটিয়ে যাওয়া লাজুকলা থাকে। এই যে মেয়েটার ফর্সা কোমল হাত দুটো কাঁপছে রাইফের স্পর্শ পাওয়ার ভয়ে, তাকে এই নিয়ে বুঝতে পারছে। বুঝলে নিশ্চয়ই লুকিয়ে ফেলত এতক্ষণে। রাইফ মৃদু হাসল। মীরার লজ্জা মিশ্রিত আদল যে রাইফের বক্ষপিঞ্জর এফোর ওফোর করে তোলে তাকে সে আদৌ বুঝে। রাজিয়া বেগম তাগাদা দিলেন রাইফকে। রাইফ সোজা হয়ে পিঠ টান টান করে বসল। স্বভাববশত চুলগুলো ব্যাগ ব্রাশ করে হাতটা প্যান্টের পকেটে ঢুকালো। রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল,